স্ক্রিন শেয়ারটা হয়ে যাচ্ছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা আগে আমাকে একটু বলে নেন তো, আই থিঙ্ক আমি লাস্ট ক্লাসে আমাদের ইয়ে পর্যন্ত শেষ হয়েছিল না, ইথিক্স পর্যন্ত শেষ হয়েছিল না? হ্যালো? Yes, ma'am. হ্যাঁ থ্যাংক ম্যাম। ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের আজকের জন্য নেক্সট টপিক হচ্ছে, এরকম কোয়েশ্চেনটা হতে পারে আপনাদের, মানে এভাবে তো আসলে কোয়েশ্চেনটা হয় না, বেসিক্যালি আমরা এক্সপ্লেইন করব আজকে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই জিনিসগুলো আজকে আমাদের পড়ার পেছনে কারণ হচ্ছে আমরা এই এলিমেন্ট গুলো যদি ভালো করে বুঝতে পারি, ডেফিনেশন এক্সাম্পল ভালো করে যদি বুঝতে পারি, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে বা যদি সম্ভব হয় আজকে থেকে আমরা হয়তো শুরু করতে পারি, যদি সময় কুলাতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের ট্রানজেকশন অ্যানালিসিস নামে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শুরু করব। সেই চ্যাপ্টারের ম্যাথগুলো বোঝার জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হয়। তো এ কারণেই আমরা প্রথমে আজকে এই জিনিসগুলো এক্সপ্লেইন করব, বুঝবো এলিমেন্টস গুলো কি হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করি আমরা যে এলিমেন্ট গুলো নিয়ে বা যা যা থাকে সেখানে, সেই সমস্ত আইটেম গুলো এক্সপ্লেইন করে এরপর আমরা ম্যাথে যাব। ওকে, সো সবাই খেয়াল করেন, আমাদের এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমাদের আরেকটা জিনিস একটু পাশাপাশি জেনে নিব আমরা, যেখানে আমরা সাধারণত এলিমেন্টস গুলো নিয়ে যখন কথা বলি সেখানে আমরা পাশাপাশি আরেকটা কোয়েশ্চেনও পাই, এরকম পরীক্ষাও আমাদের এরকম একটা কোয়েশ্চেন হতে পারে, স্টেট অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ ইট। ঠিক আছে, এখন মনে রাখবেন, যদি আপনার পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন আসে অ্যাকাউন্টিং ইকুয়েশনকে স্টেট করতে এবং এলিমেন্টস গুলো নিয়ে এক্সপ্লেইন করতে, তাহলে আপনাকে প্রথমেই যে ইকুয়েশনটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। মনে রাখবেন, দিস ইকুয়েশন ইজ কল্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটাকে আমরা আরেকটা নামও বলে থাকি, সেটা হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। মনে রাখবেন, তার মানে এই যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটার কথা বলছি, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, সেটাকেই কিন্তু আমরা গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিংও বলে থাকি। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, তার মানে আমাদের গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিংও কিন্তু এটাই, যে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের বিজনেসে টোটাল অ্যাসেটের পরিমাণটা কার সমান হবে, লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি বা ক্যাপিটালের সমান। কথা কি বোঝা গেল? তার মানে আমরা যদি বলতে চাই আমার বিজনেসে অ্যাসেট বা রিসোর্স যা থাকবে সেটা কার কার সমান হবে, লাইবিলিটি এবং ওনার্স ইকুইটির সমান হবে। বোঝা গেল কথাটা? আমি একটা বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিলাম যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলি, অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটিকে, সেটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা কি হচ্ছে গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, যদি আপনাকে আমি ভাইভাতে কোয়েশ্চেন করি, টেল মি হোয়াট ইজ দ্য গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, তখন আপনি বলবেন অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। বোঝা গেল? জি ম্যাম, তার মানে ম্যাম টোটাল পুরোটাকে একসাথে বলে দিয়েছে গোল্ডেন কি বল, গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং জি ম্যাম। বা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই যে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, আবার গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, জি ম্যাম। সো এখন খেয়াল করেন, এরপরে যদি আপনাদের পরীক্ষায় এরকম ভাবে কোয়েশ্চেনটা আসতো, স্টেট অ্যাকাউন্টিং ইকুয়েশন এন্ড এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ ইট। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, এবার এর এলিমেন্ট গুলো নিয়ে এক্সপ্লেইন করতে। মনে রাখবেন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের এলিমেন্ট বলেন বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট গুলো কিন্তু একই, বাট এখানে আমরা যদি ধরেন পরীক্ষায় 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা পাই যে স্টেট অ্যাকাউন্টিং ইকুয়েশন এন্ড এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ ইট, তাহলে আমরা এটা হয়তো এই যে এলিমেন্ট গুলো বলতে গিয়ে অ্যাসেট, লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল, এই তিনটা জিনিসকে এক্সপ্লেইন করব। বাট আমরা যদি হচ্ছে গিয়ে টোটাল এলিমেন্ট গুলো নিয়ে কথা বলতে চাই, সেখানে কিন্তু আমাদের অনেক কিছু আসবে। আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে? আমি এই কথাগুলো বলছি এই জন্য আপনারা অনেক সময় এক্সামে কোয়েশ্চেন আসলে অনেক বুঝতে পারেন না যে আসলে আপনাদের কাছে আমি কি চেয়েছি। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম, যদি বলা হয় স্টেট অ্যাকাউন্টিং ইকুয়েশন এন্ড এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ ইট, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা লিখে আপনাকে তিনটা আইটেমকে এক্সপ্লেইন করতে হবে। বোঝা গেল? তিনটা আইটেম বা তিনটা এলিমেন্টকে নিয়ে এক্সপ্লেইন করবেন। বাট
যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের টোটাল এলিমেন্ট গুলো নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো এলিমেন্ট আসছে। দেখেন, অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল, কস্ট, এক্সপেন্স, রেভিনিউ, গেইন, প্রফিট, লস, ইনভেস্টমেন্ট ড্রয়িং। দেখেন 10-12টা আইটেম কিন্তু চলে আসছে। বোঝা গেল? আমি সেটা বলছিলাম। মনে রাখবেন, এখানে আমরা এখানে টোটাল ফিনান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট গুলো নিয়েই কথা বলবো, ঠিক আছে? যেটা আমার গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং এ যে মানে যে বলতে আমরা যে ইকুয়েশনটা মিন করে থাকি সেই ইকুয়েশনের এলিমেন্ট গুলোকেও কভার করবে। কথা কি বোঝা গেল? এখানে আমরা জি ম্যাম। ফিনান্সিয়াল স্টেটমেন্টের টোটাল সবগুলো এলিমেন্ট নিয়েই কথা বলবো। ওকে, এবার একটা একটা করে আইটেম নিয়ে আমি কথা বলবো। প্লিজ কারো একজনের মাইকটা হচ্ছে একটু অফ করবেন, শব্দ আসছে রুম থেকে। ওকে, সো ফার্স্ট যদি আমরা বলি, আমাদের ফার্স্ট আইটেম হচ্ছে অ্যাসেট। আমি প্রত্যেকটাকে এক্সপ্লেইন করব এবং এক্সাম্পল দিব, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো, কারণ এই আইটেমটার এই ডেফিনেশন এবং এক্সাম্পলটা বুঝেই আপনাকে যখন ট্রানজেকশন অ্যানালিসিসে বিভিন্ন ট্রানজেকশন নিয়ে কথা বলা হবে, সেই ট্রানজেকশন থেকে আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে এই ট্রানজেকশনের মধ্যে কি কোনো অ্যাসেট ছিল, কোনো রেভিনিউ ছিল, কোনো এক্সপেন্স ছিল, এরকম যে কোনো কিছু নিয়ে আপনাকে ওখান থেকে ফাইন্ড আউট করতে হবে। বোঝা গেল কথাটা? হ্যালো, আমি বলেছি যে আপনাদেরকে এখান থেকে আমি এই এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো কেন পড়াচ্ছি এই জন্য, যেন আপনি এই প্রত্যেকটা এলিমেন্টের ডেফিনেশনটাকে যখন আমি এক্সাম্পল সহ আপনাকে বোঝাবো, আপনি যেন যে কোনো ট্রানজেকশন অ্যানালিসিসে ম্যাথগুলোতে যখন বা যে কোনো একটা জার্নাল করছেন, রিজার্ভ করছেন, যে কোনো কিছু করছেন, কোনো একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন, সেখানে আপনি যেন এই আইটেমটা দেখেই বুঝে ফেলেন, ওই কোয়েশ্চেনটা পড়ে বা লাইনটা পড়ে আপনি বুঝতে পারেন যে এখানে কি কোনো অ্যাসেট নিয়ে কথা বলা হয়েছে, এখানে কি কোনো রেভিনিউ ছিল, এখানে কি কোনো এক্সপেন্স নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আপনাকে ওই লাইনটা পড়েই কিন্তু বুঝতে হবে আসলে এই লাইনটার মধ্যে কোন কোন এলিমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। হ্যালো, বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে। সো আমি এখন যেটা বলবো, আমি জাস্ট জিনিসগুলোকে আপনাদের ক্লিয়ার বলছি, আসলে বুঝতে পারছেন যে কেন আমি এটা পড়াচ্ছি, এটা পড়ে আপনার কি হবে, কোথায় কাজে লাগবে। এটা পড়ে আপনি যখন যে কোনো বুক অফ অ্যাকাউন্টস বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, তখন আপনি বুঝতে পারবেন ওই লাইনটা পড়ে এখানে আসলে কোন জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে। যেমন আমি এখনই এক্সাম্পল দিব, যখন ডেফিনেশন সহ এক্সাম্পল দিব তখন আমি হচ্ছে গিয়ে এটা বুঝতে পারবেন। যেমন ফার্স্ট হচ্ছে আমাদের আইটেম হচ্ছে অ্যাসেট। এখন অ্যাসেটকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? বলা যেতে পারে অ্যাসেট মিনস রিসোর্সেস ওন বাই দ্য কোম্পানি। দ্যাট মিনস একটা বিজনেস অর্গানাইজেশনের নিজেদের যত রিসোর্স থাকবে সবকিছুকে আমরা বলছি কি অ্যাসেট। কথাটা কি বোঝা গেল? একটা বিজনেস অর্গানাইজেশনের তার নিজের যত রিসোর্স বা সম্পদ থাকবে সবগুলোকে আমরা বলছি অ্যাসেট। এখন আপনি হয়তো এটা শুনে বুঝতে পারছেন না, এক্সাম্পলটা দিলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে বিজনেসের জন্য সাধারণত অ্যাসেট বা রিসোর্স কি হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি ক্যাশ, ঠিক আছে, নগদ টাকা যদি থাকে বিজনেসের। ধরেন কোনো একটা বিজনেস যারা স্টার্ট করছে তারা হয়তো 5 কাঠা জমির উপরে বিজনেসটা স্টার্ট করছে, তার মানে এই ল্যান্ডটাও কিন্তু তার জন্য একটা অ্যাসেট বা রিসোর্স। জি ম্যাম, এই বিজনেসের জন্য একটা কলম কিনলে হলো, ওটা তো ম্যাম অ্যাসেটের মধ্যে পড়ে। হ্যাঁ, এটাও সাপ্লাইজ নামে একটা অ্যাসেট হবে। ঠিক আছে, ওই অ্যাসেটটার নাম হবে সাপ্লাইজ, বাট এটাও একটা অ্যাসেট। তারপর বিজনেসের জন্য আপনি একটা বাড়ি বানিয়ে বিজনেস শুরু করলেন, ওই বিল্ডিংটাও কিন্তু বিজনেসের অ্যাসেট। ওকে, একটা ফার্নিচার পারচেজ করলেন, একটা এসি পারচেজ করলেন, একটা প্রিন্টার পারচেজ করলেন, ফটোকপি মেশিন পারচেজ করলেন, সবকিছু হচ্ছে বিজনেসের জন্য অ্যাসেট বা রিসোর্স। বোঝা গেল কথাটা? জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি জাস্ট এই জিনিসগুলো আপনাদের বোঝাবো যে কোন কোন জিনিস ফিনান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট গুলো কোনটা আসলে কি এবং কিভাবে আপনি বুঝবেন যে এটা হচ্ছে সেই এলিমেন্ট। ওকে, আমাকে আর অ্যাসেট নিয়ে কথা বলবো আমি। যেমন ধরেন, আচ্ছা আরেকটা, এগুলো তো ধরেন আপনারা মোটামুটি বুঝতেই পারছেন, বাট আরো এরকম কিছু অ্যাসেট আছে যে অ্যাসেট গুলোর নাম শুনলে আপনারা যারা বিজনেসের স্টুডেন্ট না তারা সাধারণত বুঝতে পারবেন না। আমি তাদের জন্য একটু বুঝিয়ে বলি এরকম কিছু আইটেম কেমন হতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার। এই কথাটা শুনে আপনি কিন্তু বুঝতে পারছেন না আসলে জিনিসটা কি। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার একটা বিজনেস আছে,
আপনি সেই বিজনেস, আপনার বিজনেসটা হচ্ছে আপনি কিছু ড্রেস সেল করেন, ঠিক আছে? বুটিক টাইপের কিছু ড্রেস নিজে তৈরি করে সেটাকে আপনি সেল করেন। এখন এই যে ড্রেসটা আপনি হচ্ছে গিয়ে আপনার বিজনেসটা কি তাহলে ড্রেস সেল করা, ওকে? তো আমি কি নিয়ে কথা বলছিলাম, আমি না একটু আজানের শব্দে আমার মনোযোগটা একটু ওইদিকে চলে গিয়েছিল। আমি কি বলছি? ও অ্যাকাউন্টস ম্যাম রিসিভেবল, দেনাদার সরি। দেনাদার আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এখন মনে পড়েছে। আচ্ছা, আমি বলছিলাম যে ধরেন আপনার একটা বুটিক শপে একটা দোকান আছে, সেখানে আপনি ড্রেস বিক্রি করেন। এখন কোনো একজন কাস্টমার, আপনার খুবই রিলায়েবল একজন কাস্টমার যে আপনার কাছ থেকে রেগুলার ড্রেস কেনে, ঠিক আছে? সেরকম একজন কাস্টমার এসে ধরেন আপনার দোকানে কোনো কারণে সে একটা প্ল্যান ছাড়াই চলে আসছে কোনো কারণে আপনার সাথে দেখা করতে, কোনো একটা কাজে এসে আপনার দোকানে হয়তো তার একটা ড্রেস দেখে খুব ভালো লাগলো এবং সে বলল আমাকে, আমি এই ড্রেসটা নিতে চাই, কিনতে চাই, বাট এই মুহূর্তে আমার কাছে টাকাটা নেই, ঠিক আছে? তো এই যে ধরেন আপনার সাথে যেহেতু তার একটা খুবই গুড রিলেশন আছে, ভালো একটা রিলেশনশিপ আছে আপনার সাথে, আপনি কি করলেন, ভাবলেন উনি তো আমার রেগুলার কাস্টমার, উনি তো সবসময় আমার কাছে এই জিনিসপত্র কেনেন, তো আমি জানি যে, এবং উনি লেনদেনেও বেশ ভালো, কখনো টাকা ধরেন ওনার কাছে আটকে থাকে না, আমি একটা কিছু যদি ওনার কাছে এখন বিক্রি করি, সে আমাকে ঠিক সময় মতোই টাকাটা দিয়ে দিবে। আপনার যদি এরকম একটা বিলিফ থাকে তার প্রতি, আপনি কি করবেন, প্রোডাক্টটা সেল করে ফেললেন, বাট আপনি কি টাকাটা পেয়েছেন তার কাছ থেকে? পাননি কিন্তু। তো এই জি না যে যার কাছে আপনি এই ড্রেসটা বিক্রি করলেন, যে আপনাকে এই মুহূর্তে টাকাটা দিল না কিন্তু ভবিষ্যতে আপনাকে টাকাটা দিবে, সেই হচ্ছে আপনার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার। বোঝা গেল? জি জি ম্যাম। ম্যাম ম্যাম ঠিক আছে, আজানের ম্যাম আজানের পর শুরু করলে ভালো হতো না? ঠিক আছে, তাহলে আপনার বললে আমি কয়েক সেকেন্ড একটু ব্রেক নিই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনারা আমাকে বলবেন আমি কখন শুরু করব। ম্যাম নামাজ পড়তে যেতে পারি? হ্যাঁ, তাহলে সবাই আমরা এক কাজ করতে পারি, জাস্ট আমি একটু মিউট করে রেখে 5 মিনিটের জন্য সবাই নামাজ পড়ে চলে আসি। জি ম্যাম, ভালো হয় এটা করলে। হ্যাঁ, তাড়াতাড়ি করে, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন নামাজ পড়ে চলে আসেন। আমি তাহলে একটু মিউট করে রাখি, ঠিক আছে? আচ্ছা ম্যাম, থ্যাংক ওকে, ইউ। ফাইন, ঠিক আছে, সবাই নামাজটা পড়ে নিই। থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে, তাহলে আমি শুরু করি, আবার আমার স্ক্রিনটাতে চলে যাই। ম্যাম একজন মনে রিকোয়েস্ট দিছে ম্যাম হ্যাঁ, ওকে অ্যাকসেপ্ট করেছি তো, জি ম্যাম করেছি। আচ্ছা, তাহলে আমি আবার ব্যাক করি। আমরা বলছিলাম অ্যাসেটকে নিয়ে এক্সাম্পল দিতে গিয়ে আমি অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারের কথা বলছিলাম। আমি বলেছিলাম যে ধরেন আপনি কোনো কিছু একটা কারো কাছে ধারে বিক্রি করলেন, সেই যার কাছে আপনি ধারে বিক্রি করলেন সেই কিন্তু আপনার অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার, ঠিক আছে? সেই কিন্তু আপনার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার। তো মনে রাখবেন এই দেনাদারও কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য একজন অ্যাসেট বা বিজনেসের জন্য একটা রিসোর্স। বোঝা গেল? তো আপনি যদি এরকম কোনো ট্রানজেকশন পান যে কারো কাছে মিস্টার এক্স এর কাছে কোনো একটা গুডস অন অ্যাকাউন্টে সেল করা হয়েছে, তার মানে বুঝবেন যে এখানেও কিন্তু আপনি অ্যাসেটের একটা আইটেম পাবেন যেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। এবং ওই সিচুয়েশনে মানে ওই ট্রানজেকশন থেকে আমরা কিন্তু বুঝবো তার মানে আমার এই ট্রানজেকশন থেকে আমরা বুঝতে পারছি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার নামে একটা অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, কারণ আমি ধারে বিক্রি করেছি, আমি ভবিষ্যতে তার কাছ থেকে টাকাটা পাবো, সে হচ্ছে আমার দেনাদার। তাই জি আমি ওখানে কিন্তু ওই ট্রানজেকশন থেকে আমি কিন্তু দেনাদারকেও কিন্তু যে অ্যামাউন্টের জন্য আমি, যে অ্যামাউন্টের প্রোডাক্ট আমি তার কাছে সেল করবো সেই অ্যামাউন্ট দিয়ে আমি কিন্তু বাড়াবো। বুঝা গেল? জি ম্যাম ঠিক আছে, সো আমি কিন্তু অ্যাসেটকে এক্সাম মানে ইয়ে করছিলাম, এক্সপ্লেন করছিলাম। নেক্সট আমার আরেকটা আইটেম নিয়ে কথা বলবো, সেটা আপনারা হচ্ছে কি নর্মালি আপনারা হয়তো বুঝবেন না, এবং ইনভেস্টমেন্ট বলে আমাদের একটা অ্যাসেট আইটেম থাকে। এই ইনভেস্টমেন্ট আমরা কাকে বলি, যখন ধরেন আপনি আপনার রেগুলার বিজনেসে তো মানে টাকা ইনভেস্ট করে তো রেভিনিউ আর্ন করছেন, ইনকাম হচ্ছে, বাট আপনি আপনার নিজের বিজনেসের বাইরেও অন্য কোথাও গিয়ে যদি কোনো বেনিফিট লাভের আশায় ইনভেস্ট করেন, সেটাকে আমরা বলে থাকি ইনভেস্টমেন্ট। ধরেন ফর এক্সাম্পল আপনি, আপনার একটা আইটি ফার্ম আছে, সেই আইটি ফার্মটা থেকে আপনার ভালো প্রফিট হচ্ছে, ইনকাম হচ্ছে, আপনি কি করলেন সেই আইটি ফার্মের টাকা দিয়ে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন কিংবা এফডিআর করে রাখলেন। তো সেই এফডিআরটাও কিন্তু আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট এবং সেটাও কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট। কারণ কি, আমি কেন এটাকে অ্যাসেট বলছি, কারণ আমরা বলছি যে আমরা যখন নিজেদের বিজনেসে মানে আমি ধরেন যে বিজনেসটা নিয়ে কথা বলবো, ধরেন আপনি যদি আইটি ফার্মটা যদি আপনার বিজনেস হয়, সেই বিজনেসে ইনভেস্ট না করে আপনি যেহেতু অন্য একটা জায়গায়
দ্যাট ইজ ব্যাংকে হতে পারে বা শেয়ার মার্কেটে আপনি যেহেতু ইনভেস্টটা করেছেন সেজন্য আমরা এটাকে কি বলবো, মানে ইনভেস্টমেন্ট বলবো, ক্যাপিটাল বলবো না। বাট আপনি যদি আপনার আইটি ফার্মে কোনো টাকা ইনভেস্ট করেন সেটা কিন্তু আপনার জন্য তখন সেটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে, মানে সেটা কিন্তু তখন ক্যাপিটাল হয়ে যাবে। যখন আপনি আপনার আইটি ফার্মে কিছু ইনভেস্ট করবেন, কোনো টাকা পয়সা বা কোনো অ্যাসেট, তখন কিন্তু সেটা আপনার ক্যাপিটাল হয়ে যাবে। কিন্তু যখন আপনি আইটি ফার্মে ইনভেস্টটা না করে আপনি অন্য কোথাও, ধরেন ব্যাংকে এফডিআর করছেন অথবা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, তখন কিন্তু আপনার জন্য এটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে। বোঝা গেল কথাটা? হ্যালো? জি ম্যাম। ঠিক আচ্ছা আছে। ম্যাম, আমরা যদি ম্যাম হ্যাঁ কোনো প্রোডাক্টের জন্য কোনো কিছু ম্যাম ইনভেস্ট করি, তো সেই হ্যাঁ। ক্ষেত্রে কি ওটা ম্যাম আমাদের অ্যাসেট ধরা হবে? আপনি ধরেন আপনার যে রেগুলার যে বিজনেসটা, ধরেন আপনি আপনার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেখানে আপনি মনে করলেন যে আপনার কিছু টাকা ইনভেস্ট করলে বিজনেসটা আরো ভালো করে রান করানো যায়, সেখানে যদি ইনভেস্ট করেন সেটা আপনার জন্য ইনভেস্টমেন্টটা সেটা ক্যাপিটাল হয়ে যাবে। আমরা ইনভেস্টমেন্ট এবং ক্যাপিটালকে এইভাবেই সেপারেট করছিলাম, যে ক্যাপিটাল মানে হচ্ছে আপনার যে রেগুলার বিজনেসটা আছে সেখানে আপনি যদি ইনভেস্ট করেন সেটা হচ্ছে ক্যাপিটাল, বাট নিজের বিজনেসের বাইরে গিয়ে অন্য কোথাও যদি ইনভেস্ট করেন সেটা হচ্ছে আপনার জন্য অ্যাসেট, যার নাম হচ্ছে, আমরা অ্যাসেট বলছি এবং সেটা নামটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। বোঝা গেল কথাটা নাকি জি এখনো ম্যাম। একটু ঝামেলা মনে হচ্ছে? না ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, বাকিরা জি। বাকিরা কারো কি এই কনসেপ্টটা নিয়ে কোনো প্রবলেম আছে? না ম্যাম। ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমি লায়াবিলিটি নিয়ে কথা বলবো। লায়াবিলিটি কাকে বলা হচ্ছে? অফ দ্য টোটাল অ্যাসেট। আমরা তো প্রথমে তো অ্যাসেটকে তো ডিফাইন করলাম, এবার এই লায়াবিলিটিকে আমি কিভাবে এক্সপ্লেন করি, বলা হচ্ছে অফ দ্য টোটাল অ্যাসেট হুইচ ইজ ক্লেইম বাই দ্য ক্রেডিটর অফ দ্য কোম্পানি ইজ কল্ড লায়াবিলিটি। তার মানে টোটাল অ্যাসেটের মধ্যে থেকে ক্রেডিটররা, মানে পাওনা দ্বারা যে পোর্শনটুকু ক্লেম করবে সেটাকে আমরা বলছি লায়াবিলিটি। বোঝা গেল কথাটা? হ্যালো? ম্যাম আবার বলি আরেকবার বলুন। আমার টোটাল অ্যাসেটের মধ্যে থেকে পাওনাদাররা যে পোর্শনটুকু ক্লেম করবে, ধরেন আমি বলছি যে আমার টোটাল অ্যাসেট আছে হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার মধ্যে আমার হচ্ছে 3 লাখ টাকা, ধর আমি আমার বিজনেসে যখন ইনভেস্ট করেছিলাম তখন আমার হচ্ছে গিয়ে এই ইনভেস্টমেন্টের মধ্যে আমি কিন্তু কিছু লোন নিয়েও বিজনেসে ইনভেস্ট করেছিলাম। তার মানে এই যে লোনের যে পোর্শনটা, মনে রাখবেন এই লোনটা কি আমার কি পাওনাদার না, মানে এদেরকে আমার ভবিষ্যতে পরিশোধ করতে হবে না? জি ম্যাম। ঠিক আছে। তার মানে ধরেন আমি যদি বলি যে আমার একটা বিজনেসের টোটাল অ্যাসেট হচ্ছে 10 লাখ টাকা, এবং আমি যেহেতু বলেছি যে আমার এই অ্যাসেটটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লায়াবিলিটি, একটা হচ্ছে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি পোর্শন নামে। তো এই টোটাল অ্যাসেটের মধ্যে আমার পাওনাদাররা যারা আমার কাছ থেকে কিছু পায়, তারা যে পোর্শনটা ক্লেম করবে সেটাকে আমরা বলছি লায়াবিলিটি। এবং এই টোটাল অ্যাসেটের মধ্যে থেকে যে পোর্শনটুকু ওনাররা ক্লেম করবে, মানে বিজনেসের মালিক যে পোর্শনটুকু ক্লেম করবে, সেটাকে আমরা বলে থাকি ওনার্স ইকুইটি। কথা কি বোঝা গেল? ধরেন আমি আবার বোঝাই, লায়াবিলিটি বলতে আমরা কি বোঝাচ্ছিলাম। ধরেন আমি ব্যাংক থেকে 3 লাখ টাকা লোন নিয়ে বিজনেসটা স্টার্ট করেছিলাম। তার মানে এই যে 3 লাখ টাকা পাওনাদাররা আমার কাছ থেকে পায়, আমি ভবিষ্যতে টাকাটা পরিশোধ করব, এই 3 লাখ টাকাই কিন্তু আমার জন্য লায়াবিলিটি। বোঝা গেল কথাটা? যে টাকাটা আমাকে ভবিষ্যতে পাওনাদারকে পরিশোধ করতে হবে। এখন কি বোঝা গেল? জি ম্যাম। জি বুঝতে ম্যাম, আছে? ঠিক বুঝতে আছে। পারছি। তাহলে ঠিক তো আছে। ম্যাম এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট হয়ে গেল। জি আমরা ম্যাম, কি এটা তো বলেছি আমার দিতে হচ্ছে ম্যাম। বাবা, শোনেন আমি কি বলেছি, আমার টোটাল কিভাবে এটা অ্যাসেট হলো, আমার তো হচ্ছে আহ, এই টাকাটা তো আমাকে ভবিষ্যতে পরিশোধ করে দিতে হবে, কিন্তু আমি এটা বলেছি যে আমার বিজনেসের অ্যাসেটের সমান ওই বিজনেসের লায়াবিলিটি এবং ক্যাপিটাল হবে। বাট অ্যাসেট কি, যেটা আমার রিসোর্স, যেই জিনিসগুলো আমার বিজনেসের জন্য আমার হচ্ছে ধরেন সম্পদ হিসেবে আছে, কিন্তু লায়াবিলিটি এটা তো হচ্ছে আমাকে ভবিষ্যতে পরিশোধ করে দিতে হবে। তাহলে এটা কি আমার সম্পদ হলো? ও না ম্যাম, এটা তো ম্যাম আমার নিজে থেকে যাচ্ছে আর কি টাকাটা, হ্যাঁ, মানে কিন্তু আমার তো ভবিষ্যৎ, আসছেন। ধরেন ফর এক্সাম্পল আপনি লোন নিয়ে ক্যাশ টাকা এলো আপনার হাতে, সো ক্যাশ টাকাটাকে আপনি অ্যাসেট বলবেন, কিন্তু এই যে টাকাটা যেহেতু আপনাকে ভবিষ্যতে আবার পরিশোধ করে দিতে হবে, সেই জন্য আপনি ওই লোনটাকে কিন্তু লায়াবিলিটি বলবেন, কারণ এই টাকাটার জন্য এই টাকাটা তো আপনাকে পাওনাদারকে পরিশোধ করে দিতে হবে। ঠিক আছে, পরিশোধ করার আগ পর্যন্ত আমি তো এটাকে লায়াবিলিটি বলবো। পরিশোধ করা হয়ে গেল, তারপর ধর আমি 3 লাখ টাকার যে লোনটা নিয়েছিলাম সেই টাকাটা তো আমার হয়ে গেল, তখন সেটা আমার জন্য তখন অ্যাসেট। কথা কি বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে। তাহলে ম্যাম 3 লাখ টাকা নিয়ে ম্যাম যখন বিজনেস শুরু করব তাহলে হুম। আমার অ্যাসেট কি হবে তখন?
করতেন তো ওটা তো আমার ধরেন আমি বলি আপনাকে, আমি যখন বলবো যে আমি 3 লাখ টাকা বিজনেস নিয়ে ক্যাশ নিয়ে বিজনেস শুরু করলাম, এর মধ্যে আমি 3 লক্ষ টাকা তখন অ্যাসেট বলবো, ঠিক আছে, কিন্তু আবার পাশাপাশি আমি বলে দিব যে এই 3 লাখ টাকার মধ্যে ধরেন যদি আমি বলি যে এর মধ্যে 2 লাখ টাকা আমার নিজের ছিল আর 1 লাখ টাকা আমি লোন নিয়ে শুরু করেছি। তার মানে অ্যাসেটের দিকে যদি আমি কিন্তু আমার নিজের 2 লাখ টাকা এবং ব্যাংকের লোনের টাকাটা আমি কিন্তু ক্যাশ নিয়ে বিজনেসে যখন ইনভেস্ট করবো, তখন আমার অ্যাসেটের পরিমাণ আমার 3 লাখ টাকাই আমি বলবো, কিন্তু পাশাপাশি আমি এটা বলে দিব এই 3 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা কিন্তু আমার ক্যাপিটাল এবং 1 লাখ টাকা কিন্তু আমার লাইবিলিটি বা লোন, যেটা আমি ভবিষ্যতে আমাদেরকে পরিশোধ করবো। জি ম্যাম, এখানে লাইবিলিটি আর অ্যাসেট দুইটাই থাকবে। আমার তো 3টাই আমি বললাম, অ্যাসেট লাইবিলিটি ক্যাপিটাল সবই তো বললাম। জি ম্যাম জি বুঝতে ম্যাম, পারছি। জি ম্যাম, এবার ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমি যখন লোন নিয়ে বিজনেসে ইনভেস্ট করছি, এটা কিন্তু আমার বিজনেসের ক্যাশের পরিমাণ কিন্তু বাড়াচ্ছে ঠিকই, পাশাপাশি আমার একটা লাইবিলিটিও বাড়াচ্ছে। বোঝা গেল? তো জি এমন ম্যাম। কিছু কিছু জি ম্যাম। লাইবিলিটি আমাদের থাকবে যে লাইবিলিটি গুলো মানে ওই লাইবিলিটির কারণে আমার একদিকে লাইবিলিটি যেমন বাড়বে, বাট লোন নিয়ে যেহেতু আমি হাতে আমার একটা অ্যাসেট চলে আসতেছে, ক্যাশ চলে আসতেছে, সেটা আমার অ্যাসেটকেও বাড়াবে। ঠিক আছে, জি ম্যাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝেন। আমি আবার একটা এক্সাম্পল দিই, জিনিসটা আরো ক্লিয়ার হোক। আমি ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়ে কি করলাম, লোন নিলাম। কি হচ্ছে, এই যে লোন নিয়ে আমি লোন নিয়ে কি পেয়েছি, ক্যাশ পেয়েছি। জি লোন ম্যাম। থেকে ব্যাংক থেকে 2 এটা লাখ টাকা লোন নিয়েছি, তার মানে কি আমার হাতে ক্যাশ চলে আসছে। তো জি ম্যাম। বিজনেসের কিন্তু এই ট্রানজেকশনের কারণে বিজনেসের যেমন একদিকে ক্যাশ বেড়ে যাবে, তেমনি ভাবে লোন নামে একটা লাইবিলিটিও বাড়বে। জি ঠিক আছে, ওকে। সো আপনার জিনিসগুলো আপনাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করবেন, ঠিক আছে। সো ভালো হয়েছে, আপনারা অনেক কিছু কোয়েশ্চেন করলেন, তো আমি জিনিসগুলোকে আরো ডিটেইল বুঝিয়ে দিতে পারি। এবার দেখেন, তাহলে ওনার সিকিউরিটি কাকে বলা হচ্ছে অফ দ্য টোটাল অ্যাসেট which is claimed by the owner of the company is called owner security। এখন ধরেন ওই যে আমি বিজনেসটা যখন শুরু করছিলাম, তখন আমি আমার নিজের কাছ থেকে যে পোর্শনটা ক্যাপিটাল হিসেবে নিয়ে বিজনেসে ইনভেস্ট করলাম, সেটাকে আমরা কিন্তু বলছি ওনার সিকিউরিটি। যেমন আমি বলছিলাম যে আমার টোটাল বিজনেসে অ্যাসেট যদি হয় 3 লাখ টাকা, যার মধ্যে 2 লাখ টাকা আমি নিজের কাছ থেকে নিয়ে এনে আমার কাছ থেকে আমি বিজনেসে ইনভেস্ট করলাম, আমার নিজের কাছে ছিল 2 লাখ টাকা, সেই টাকাটা আমি বিজনেসে যখন ইনভেস্ট করব, সেই 2 লাখ টাকাকেই আমরা বলছি কিন্তু ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল। বোঝা গেল কথাটা? জি ম্যাম। আমার ম্যাম নিজের টাকাটাই হলো ম্যাম ক্যাপিটাল, নিজের টাকাটা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে, জি ম্যাম। আর লোনটা হচ্ছে লাইবিলিটি। ওকে, সো এখন এরপর আমি নেক্সট আমার যদি ইয়েতে চলে যাই, ডেফিনেশনে চলে যাই, নেক্সট হচ্ছে আমার কস্ট। খরচ, কস্ট মানে তো বুঝতেই পারেন, আমরা বলি না যে এই মাসে অনেক টাকা কস্ট হয়ে গেছে, খরচ হয়ে গেছে, ঠিক আছে। মনে রাখবেন এই যে কস্ট এবং এক্সপেন্স, যদিও আমরা জেনারেলি আমাদের স্বাভাবিক যে মানে কি বলবো, আমাদের যখন আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে যখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলি, একই টাইপের মিনিং মানে বোঝায় কস্ট এবং এক্সপেন্স। বাট আমরা যখন বিজনেসের সেন্সে এই ওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো, তখন মনে রাখবেন কস্ট এবং এক্সপেন্স দুটো কিন্তু সেম মিনিং মানে বোঝাবে না, তখন কিন্তু ডিফারেন্ট মিনিং বোঝাবে। যেমন ধরেন আমি যদি কস্টের কথা বলি, তাহলে আমার কস্টটাকে বলছি, দেখেন এখানে বলা হচ্ছে স্যাক্রিফাইস অফ রিসোর্স ফ্রম হুইচ বেনিফিট উইল রিসিভ ফর মোর দেন 1 ইয়ার অর অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। তার মানে কি, আমার কস্ট বলতে আমরা বোঝাচ্ছি রিসোর্স স্যাক্রিফাইস করাটাকে, বাট যেখান থেকে আমি বেনিফিটটা পাবো কি, দেখেন আমরা বেনিফিট রিসিভ করব মোর দেন 1 ইয়ার অর অ্যাকাউন্টিং পিরিয়ড, মানে 1 বছরের বেশি সময় অথবা অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য যেই খরচগুলো থেকে আমরা বেনিফিট পাবো, সেটাকে আমরা বলছি কস্ট। এখন আপনাদেরকে এক্সাম্পল দিলে আপনারা কিছুটা বুঝবেন। ধরেন আমি যখন বলেছিলাম যে আমি আমার বিজনেসটা স্টার্ট করার পর আমার বিজনেসের জন্য আমি কিছু ফার্নিচার পারচেস করলাম, ধরেন টেবিল চেয়ার এরকম কিছু ফার্নিচার পারচেস করলাম। এখন আমাকে একটু চিন্তা করে বলেন, এই যে ফার্নিচারটা আমি পারচেস করলাম বিজনেসের জন্য, এই অ্যাসেটটা কি আমার একদিন দুদিনে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, না ম্যাম, নাকি বছরের পর বছর আমরা ব্যবহার করতে পারি? এটা দীর্ঘ বছরের পর বছর ম্যাডাম। ইয়েস, এ কারণে আমরা কিন্তু বলেছিলাম যেই খরচগুলো থেকে আমরা 1 বছরের বেশি সময়ের জন্য বেনিফিটটা পেতে থাকি বা লং টার্ম পিরিয়ডের জন্য বেনিফিটটা পেতে থাকি, সেটাকে আমরা বলছি কস্ট। তার মানে এখানে আমি এক্সাম্পলটা কি বলবো, যে পারচেজ অফ এন ইকুইপমেন্ট অর ফার্নিচার অর বিল্ডিং, এরকম টাইপের যদি কোনো অ্যাসেট পারচেস করি যেখান থেকে আমি বেনিফিটটা পাবো মোর দেন 1 ইয়ার, সেটাকে আমরা বলছি কস্ট। বোঝা গেল? হ্যালো, জি ম্যাম। ঠিক আছে। এবার যেটা কিনবো ওইটা আমার নিজের ইউজ করা লাগবে আগে একটা নির্দিষ্ট টাইম। নিজের কি বিজনেসের ইউজ করতে হবে, নিজে পার্সোনালি ইউজ করলে হবে না।
ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে? ধরেন আপনি যদি বলেন যে আমি বিজনেসের টাকা নিয়ে আমার বাড়ির জন্য একটা এসি কিনবো, এখন তো অনেক গরম পড়েছে, আমার একটা এসি কেনা দরকার। মনে রাখবেন সেটা কিন্তু আপনার জন্য কখনোই কষ্ট হবে না, তখন সেটা হয়ে যাবে আপনার জন্য ড্রয়িংস, কারণ আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য কাজটা করেছেন, বিজনেসের জন্য করে নাই। আমার বিজনেস গ্রো করতে যে হেল্প করবে ওইটাই ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বিজনেসের জন্য আপনি যে খরচগুলো করবেন সেটাকে আমরা কিন্তু কস্ট বা এক্সপেন্স বলছি, কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্য যদি কিছু করেন তাহলে সেটা কিন্তু ড্রয়িংস হয়ে যাবে। ম্যাম বিজনেসের থেকে যেই পার্সোনাল ইউজ করার জন্য যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো আসলে কি? ফর এক্সাম্পল আমাকে এক্সাম্পল বুঝিয়ে বলেন কি বলতে চাচ্ছেন। ধরুন ব্যাংকে জব করা হলো, সেখানে হলো ব্যাংকে কাজ করা থেকে গাড়ি গিফট করা হলো পার্সোনাল ইউজের জন্য, তাহলে সেটা কি করে খরচ করতে? সেটা তো বিজনেসের জন্য খরচ, সেটা বিজনেসের জন্য খরচ। আমি আমার এমপ্লয়িকে একটা বেনিফিট দিতে গিয়ে আমি খরচ করছি, অবশ্যই আমার বিজনেসের জন্য খরচ। এমপ্লয়িকে স্যালারি দিচ্ছি, সেটাও আমার জন্য খরচ, বাট এমপ্লয়িকে যখন স্যালারি দিচ্ছি সেটা আমার জন্য এক্সপেন্স। আর যখন আমি কোনো একটা হিউজ অ্যামাউন্টের একটা ইয়ে করছি, তার জন্য খরচ করছি, যেমন একটা গাড়ি কিনে দিচ্ছি, এটা আমার জন্য কস্ট হবে। ঠিক আছে? কারণ এই গাড়িটা আমার এমপ্লয়ি অনেক বছর ধরে ব্যবহার করবে এবং এই কারণে আমি তার কাছ থেকেও কিন্তু অনেক ধরনের অনেক বছর ধরে বেনিফিটটাও পাবো এই জি গাড়িটা। ম্যাম, ঠিক আছে? ভাড়া দিতে হবে না তাকে। না না, তাকে ভাড়া দিতে হবে না সেটা বড় কথা না, এই যে আমি তাকে গাড়িটা দিলাম। না ম্যাম, ওটা বলি না ম্যাম। ম্যাম তাহলে যাতায়াত খরচটা গাড়িটা যাকে দেওয়া হয়েছে তাকে তুমি মান্থলি একটা যাতায়াত খরচ দেওয়া হতো, হ্যাঁ, ওটা তো এখন সম্ভবত দেওয়া লাগবে না। সম্ভবত সম্ভবত সেটা দিবে না, হয়তো সেটা, আমি অবশ্য যদিও জানি না, এটা আমি এই বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার না, কারণ আমি যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনে এরকম তো হচ্ছে গিয়ে গাড়ি দেওয়ার ব্যাপারগুলো থাকে না, এটা আসলে ব্যাংকারদের ক্ষেত্রে বা অন্য কর্পোরেট জবের ক্ষেত্রে থাকে। তো আমি আসলে এটা ক্লিয়ার বলতে পারবো না, আপনি হয়তো জানতে পারেন, আপনার যদি কোনো বাবা মা বা রিলেটিভ যদি কেউ এই ধরনের ইয়েতে থাকে, হয়তো গাড়িটা যখন দিয়ে দিবে, আমারও যেটা মনে হয় মান্থলি একটা কস্ট দেয় ট্রান্সপোর্টেশন কস্টটা হয়তো দিবে না না ম্যাম? কখনো দেয় তার জন্য। দেয়? দেয় ম্যাম, দেয়। আচ্ছা, দেয় ম্যাম, আমারও তো ড্রাইভারের আমারও খরচ তো প্লাস তেলের খরচ। ইয়েস ইয়েস, আপনার সো আপনি যে বলতে চাচ্ছিলেন, আমারও মনে হচ্ছিল যে আপনি যেটা মনে করছেন জাস্ট এটা হচ্ছে তাদের জন্য খরচ। আমি এই জন্য বলছি যে এই যে গাড়িটা দেওয়ার ফলে আলটিমেটলি তাদের বেনিফিটটা কি জানেন, এই মানে বেনিফিটটা পাওয়ার কারণে হয়তো ওই এমপ্লয়ি তাদের ওই ব্যাংক ছেড়ে সহজে যাবে না। ঠিক আছে? তারা তাদের কাছ থেকে অনেক বছর ধরে সার্ভিসটা পাবে, এই জন্য আমরা এটাকে মানে তার কাছ থেকে ওই সার্ভিস নামক বেনিফিটটা অনেক বছর ধরে পেতে থাকবে। আমি যখন আমার একটা ব্যাংক থেকে, আমি যেখানে চাকরি করছি সেখান থেকে যদি আমাকে একটা 20 লাখ টাকার গাড়ি হচ্ছে দিয়ে দেওয়া হয়, হয়তো অল্প অল্প করে আমার কাছ থেকে লোনটা কেটে নেওয়া হবে। সো এই যে বেনিফিটটা, এটার কারণে তো আমার তো মনে হবে যে আমার এখানে অবশ্যই হচ্ছে সার্ভিসটা দেওয়া দরকার। সো এই লোনটা দেওয়ার কারণে আলটিমেটলি ব্যাংক কি করবে, ওই এমপ্লয়ির কাছ থেকে কিন্তু অনেক বছর ধরে তার সার্ভিসটা পাবে। সেটা হচ্ছে গিয়ে তাদের জন্য মানে এই কারণে এটাকে আমরা কস্ট বলছি। বাট এমপ্লয়িকে প্রত্যেক মাসে যে স্যালারিটা দিবে সেটাকে কিন্তু আমরা হচ্ছে আবার কস্ট বলবো না, সেটাকে কিন্তু এক্সপেন্ডিচার বলবো বা এক্সপেন্স বলবো। কারণ দেখেন এখানে এক্সপেন্সকে ডিফাইন করতে গিয়ে কি বলা হয়েছে, স্যাক্রিফাইস অফ রিসোর্স ফ্রম হুইচ বেনিফিট উইল রিসিভ ফর নট মোর দেন 1 year অর অ্যাকাউন্টিং পিরিয়ড। মানে যেখানে আমরা সাধারণত অ্যাকাউন্টিং পিরিয়ড বা 1 বছরের কম সময়ের জন্য বেনিফিটটা পাবো। এখন একটু জেনে নেন, 1 বছরের কম সময় মানে তো আমরা বুঝি, যদি বলা হয় যে 5 মাসের জন্য, 1 বছর মানে তো 12 মাস, যদি আমরা বলি 5 মাসের জন্য এখান থেকে বেনিফিটটা পাওয়া হয়েছে, তার মানে হচ্ছে গিয়ে বা 5 মাসের জন্য এই খরচটা করেছি, তার মানে এটা এক্সপেন্স। বাট অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে আমরা কি বোঝাচ্ছি, মনে রাখবেন অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে আমরা বুঝি যে পিরিয়ডটুকুর জন্য আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করি, সেটাকেই কিন্তু আমরা বলি অ্যাকাউন্টিং পিরিয়ড। কথা কি বোঝা গেল? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ঠিক ম্যাম, আছে, শুনতে পাচ্ছি ম্যাম। বোঝা কি গেছে? তার মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে যখন আমরা ধরেন অ্যাকাউন্টিং পিরিয়ডটা যদি হয় আমার 1 মাসের জন্য, সেইটুকু সময়ের জন্যই যদি আমি কোনো বেনিফিট মানে কোথাও খরচ করে যদি বেনিফিটটা পাই, সেটাকে আমরা বলবো এক্সপেন্স। যেমন আমি এক্সাম্পলটা বলতে চাচ্ছি এরকম যে আপনি যদি আপনার কোনো একটা কোম্পানি থাকে, সেখানে আপনার এমপ্লয়িকে আপনি স্যালারি পে করেন, তাহলে সেই স্যালারিটা হবে কিন্তু আপনার জন্য এক্সপেন্স। কারণ আপনি ওই খরচটা করেছেন একটা অ্যাকাউন্টিং পিরিয়ড বা একটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য। যেমন আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করছিলেন 1 মাসের জন্য এবং আপনি স্যালারিটা দিয়েছেন এমপ্লয়িকে 1 মাসের জন্য। তার মানে আপনার যে খরচটা আপনি করেছেন সেটা কিন্তু 1 মাসের জন্য, দ্যাট ইজ ওই অ্যাকাউন্টিং পিরিয়ডটার জন্য করেছেন। তার মানে এটা হচ্ছে এক্সপেন্স, কারণ এখানে বলাই হয়েছে যেখানে আমরা রিসোর্সটা স্যাক্রিফাইস করব এবং সেখান থেকে বেনিফিট পাবো কতটুকু সময়ের জন্য, 1 বছরের
থেকে বেশি সময়ের জন্য না, ঠিক আছে? ধরেন 1 বছরের জন্য বা অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য। সো আমি কি করেছি, আমি খরচটা করেছি 1 মাসের জন্য। তার মানে কি এটা আমার জন্য এক্সপেন্স। আমি এমপ্লয়িকে 1 মাসের স্যালারি দিয়েছি, তার মানে 1 মাসের জন্য আমি রিসোর্স স্যাক্রিফাইস করে বেনিফিটটা পাচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? আমি কিন্তু অনেক বেশি সময়ের জন্য কোনো খরচ করিনি। যেমন আমি যদি এসি পারচেজ করি সেটা কিন্তু আমি অনেক সময়ের জন্য আসলে মানে খরচটা করেছিলাম, ঠিক আছে? আমি এবং ধরেন আমি যদি বলি যে আমি এসিটা যদি পারচেজ করি তাহলে আমি বেনিফিটটাও কিন্তু পাবো অনেকটা সময়ের জন্য। সে কারণে আমি সেটাকে কস্ট বলেছিলাম। 1 বছরের বেশি সময় ধরে, অনেক বছর ধরে আমি বেনিফিটটা পাবো। বাট এক্সপেন্সের ক্ষেত্রে আমি কিন্তু খরচটা করেছি ওই একটা মাসের জন্য, আমি এমপ্লয়িকে স্যালারি দিয়েছি। সো সেই পিরিয়ডটুকুর জন্য আমি কিন্তু সার্ভিসটা পাবো। কিন্তু যদি আমি এর পরের মাসে বেতনটা না দেই এমপ্লয়িকে তাহলে কিন্তু তার কাছ থেকে আমি বেনিফিটটা পাবো না। কথা কি বোঝা গেল? জি ম্যাম। তার মানে এক্সপেন্সের ক্ষেত্রে আমরা শর্ট টার্ম পিরিয়ডের জন্য খরচটা করবো এবং বেনিফিটটাও পাবো শর্ট টার্ম পিরিয়ডের জন্য। ইজ ইট ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। Yes, ma'am. ইয়েস ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে প্লিজ আমাকে বলতে পারেন। আচ্ছা ম্যাম, যদি এই স্যালারিটা টোটাল যখন 1 ইয়ার হবে তাহলে ওইটারে কি ধরবো, ওটাকে কস্ট আমি নাকি? না, আমি যদি ধরেন আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা 1 বছরের জন্যই তৈরি করি এবং আমি 1 বছরের জন্যই স্যালারিটা দিই তাহলে সেটা অবশ্যই এক্সপেন্সই হবে। জি ম্যাম। বুঝা গেল? আমি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করি 1 বছরের জন্য এবং 1 বছরের জন্যই আমি স্যালারি এক্সপেন্সটা পে করি তাহলে অবশ্যই সেটা হচ্ছে এক্সপেন্স হবে। বাট আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করছি 1 বছরের জন্য, কিন্তু আমি বলে দিলাম যে ধরেন কোনো একটা, ধরেন আমি স্যালারির ক্ষেত্রে বলবো না কারণ স্যালারির ক্ষেত্রে সাধারণত এটা হয় না এক্সাম্পল। বাট আমি যদি এমন বলি যে আমি কোনো একটা ওয়্যার হাউস মানে মজুদ করে রাখে না অনেকেই জি অনেক ম্যাম। কিছু, সেই এরকম ধরনের একটা ওয়্যার হাউস আমি হচ্ছে গিয়ে ভাড়া নিয়েছি। ভাড়া নিয়ে আমি কি করেছি, তাকে 3 বছরের জন্য অ্যাডভান্স টাকা পে করে ফেলেছি। বাট খেয়াল করেন আমি হয়তো আমার ফিনান্সিয়াল স্টেট just a minute. হ্যালো, হ্যাঁ। তো আমি বলছিলাম যে ধরেন আমি এমন একটা গুডস বিক্রি করি সেটার জন্য আমাকে ওয়্যার হাউসে আমাকে জিনিসগুলো রেখে দিতে হয়। এখন আমি ধরেন আমার ওয়্যার হাউসে জিনিসগুলো রেখে দিলাম, রেখে দেওয়ার জন্য আমার ধরেন কোনো একটা ওয়্যার হাউস খুব ভালো লাগলো, ওদের পরিবেশ সবকিছু দেখে আমার মনে হলো, ধরেন আমি ফর এক্সাম্পল আমি কি করি আলু স্টক করে বিক্রি করি। এখন কি করলাম, আমি 100 মণ আলু একটা ওয়্যার হাউসে রেখে দিব এবং আমি আমার কাছে ওয়্যার হাউসের পরিবেশটা বা পরিচ্ছন্নতা দেখে আমার কাছে মনে হলো যে এটা খুব ভালো একটা ওয়্যার হাউস, আমি এখানেই কয়েক বছর ধরে নেক্সট আমার এই আলুগুলো রেখে দিতে চাই। এখন আমি কি করলাম, ওদের সাথে একটা কন্ট্রাক্টে গেলাম এবং কন্ট্রাক্টে গিয়ে আমি 2-3 বছরের টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম। বাট আমি কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করছিলাম মাত্র 1 বছরের জন্য, বাট আমি কিন্তু পেমেন্ট করেছি 3 বছরের টাকা। তার মানে এটা কি আমাদের জন্য কি এক্সপেন্স হবে না কস্ট হবে বলেন তো? আমি কি অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য খরচ করছি না তার থেকে বেশি সময়ের জন্য খরচ করছি? বেশি সময়ের জন্য। বেশি সময়। তার মানে আমার কিন্তু এটা কস্ট, মনে কষ্ট রাখবেন। হবে। ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? কিন্তু এইভাবে বোঝার চেষ্টা করবেন। আমার অ্যাকাউন্টিং পিরিয়ডটা ছিল 1 বছর। কিন্তু আমি 3 বছরের জন্য আমার একটা ওয়্যারহাউসের সাথে কন্ট্রাক্ট করে তাদেরকে 3 বছরের টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছি। ঠিক আছে? সো এটাকে কিন্তু আমরা বলবো কি কস্ট। ঠিক আছে? কারণ অ্যাকাউন্টিং পিরিয়ডের থেকে বেশি সময়ের জন্য আমি কিন্তু আমার খরচটা করেছি, এক্সপেন্ডিচারটা হয়েছে অ্যাকাউন্টিং পিরিয়ড থেকে বেশি সময়ের জন্য এবং বেনিফিটটাও পাবো আমি বেশি সময়ের জন্য। ঠিক আছে? বাট খরচটা তো আমি করেছি অ্যাকাউন্টিং পিরিয়ড থেকে বেশি সময়ের জন্য যেহেতু, তাই আমি এটাকে কস্ট বলছি। কথা কি বোঝা গেল? তেমনি ভাবে ধরেন যদি আপনি এমন বলেন যে কোনো একটা এরকম ভাবে বলতে পারে যে কোনো একটা বিজনেসের জন্য তারা কি করলো, একটা বাড়ি ভাড়া করলো এবং বাড়িটা ভাড়া করার সময় সে কি করলো 3 মাসের টাকা অ্যাডভান্স পে করে দিল। ঠিক আছে? কারণ আমরা জানি যে এখন বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স টাকা না দিয়ে কিন্তু বাড়ি ভাড়া সাধারণত নেওয়া যায় না। তো আমি বাড়ি ভাড়া দিয়ে দিলাম 3 মাসের টাকা অ্যাডভান্স। কিন্তু আমি কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করছি 1 মাসের জন্য। বাট আমি কিন্তু 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। সো এটা কিন্তু আমাদের জন্য কস্ট। বোঝা গেল বিষয়টা?
আই থিঙ্ক আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, কোনটা কস্ট কোনটা এক্সপেন্স। জি ম্যাম। ওকে, তাহলে এবার আমি নেক্সট টপিকে চলে যাই, রেভিনিউ গেইন। রেভিনিউ কাকে বলছি দেখো, বলা হচ্ছে ইনকাম ফ্রম কন্টিনিউয়াস বিজনেস অপারেশন ইজ কল্ড রেভিনিউ। তার মানে সাধারণত আমার যেগুলো থেকে রেগুলার বেসিসে ইনকাম গুলো আসতে থাকে সেটাকে আমরা বলে থাকি রেভিনিউ। ধরেন এখন এই রেভিনিউ বলতে আমরা সাধারণত, যদি আমার বিজনেসটা হয় এরকম যে আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করি, সেই প্রোডাক্টটা বিক্রি করে আমার যে আর্নিংসটা আসবে সেটাকে আমরা বলছি রেভিনিউ। এখন তার মানে যারা ফার্নিচার সেল করে বা কোনো প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্টটা সেল করে যে টাকাটা তাদের আসছে সেটাকে আমরা বলছি রেভিনিউ। তার মানে এই ফার্নিচার সেল করে তার কিন্তু ইনকামটা জেনারেশন হচ্ছে, এটাকে আমরা বলছি রেভিনিউ। বাট গেইন বলা হচ্ছে ইনকাম ফ্রম পেরিফেরাল অর ইনসিডেন্টাল ট্রানজাকশনস। তার মানে কি, যখন আমার ইনকামটা হবে খুবই আকস্মিক ভাবে, অনেক দিন পরে একটা হচ্ছে গিয়ে কোনো একটা সোর্স থেকে আমার একটা ইনকাম হলো, সেটাকে আমরা বলে থাকি সাধারণত গেইন। কেমন হতে পারে এটার এক্সাম্পলটা, ধরেন ফর এক্সাম্পল আপনার 5 বছর আগে আপনি একটা ফার্নিচার পারচেস করেছিলেন, কিংবা একটা ইকুইপমেন্ট বা মেশিনারি পারচেস করেছিলেন, যে মেশিনারিটা 5 বছর পরে আপনি ব্যবহার করে এখন দেখছেন যে আপনার কাছে খুব একটা ভালো লাগছে না, ওই মানে ইয়েটার ইকুইপমেন্ট বা মেশিনারির পারফরমেন্সটা আপনার খুব ভালো লাগছে না, কারণ অনেক সময় প্রোডাকশনের সময় এটা বিভিন্ন ধরনের ডিস্টার্ব করছে, আপনি ঠিক মতো প্রোডাকশন করতে পারছেন না। তখন আপনি কি চিন্তা করলেন যে 5 বছর পরে এসে আমি এটা বিক্রি করে দিই, আমি এটা বিক্রি করে দিয়ে নতুন আরেকটা ইকুইপমেন্ট কিনে নিব বা মেশিনারি কিনে নিব। তো আপনি এই যে যখন পুরোনো মেশিনটা বিক্রি করবেন, মনে রাখবেন এইসব মেশিনারি বা ইকুইপমেন্টের একটা কিন্তু সার্টেন লাইফ টাইম থাকে, যে অত বছর পর্যন্ত এই অ্যাসেটটা ভালো থাকবে, সার্ভিস দিবে। ঠিক আছে, হয়তো কিছু ডিফেক্ট করছে, বাট আপনি আবার এটাকে মেরামত করে নিলে আবার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন এই যে 5 বছর ব্যবহার করার পরে যখন আপনি একটা অ্যাসেটকে বিক্রি করে দিতে যাচ্ছেন, সেই অ্যাসেটটা বিক্রির সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে আমি যে অ্যাসেটটা বিক্রি করতে চাচ্ছি সেই অ্যাসেটটার কস্ট কত ছিল। ধরে নেই আমরা বোঝানোর জন্য যে আপনি মেশিনটা কিনেছিলেন 1 লক্ষ টাকা দিয়ে, এবং মেশিনটার এস্টিমেটেড লাইফ, সার্ভিস লাইফ হচ্ছে 10 ইয়ার্স। ধরে নেওয়া হচ্ছে এই মেশিনটা 10 বছর ধরে সার্ভিস দিতে পারবে। এখন এরকম একটা মেশিনের ক্ষেত্রে যখন আমার এটার এস্টিমেটেড লাইফ হচ্ছে 10 বছর, তো আমি কিন্তু এটা চিন্তা করব যে আমি যে 5 বছর ব্যবহার করলাম, তাহলে আমি কিন্তু ওই অ্যাসেটটার অর্ধেক পরিমাণ ভ্যালু ইউজ করে ফেলেছি। দ্যাট মিনস 50,000 টাকার ভ্যালু কিন্তু আমি ইউজ করে ফেলেছি অ্যাসেটটা। বুঝে গেল কথাটা? কারণ টোটাল অ্যাসেটটার কস্ট হচ্ছে 1 লাখ টাকা, যেটা আমরা টোটাল 10 বছর ধরে ব্যবহার করার কথা ছিল। সো অলরেডি আমি কিন্তু 5 ইয়ার্স ব্যবহার করে ফেলেছি। তার মানে 5 বছরে আমি এই টোটাল অ্যাসেটটার 50,000 টাকার পরিমাণ ব্যবহার করে ফেলেছি। এবং যখন আমি 5 বছর পরে আমার এই অ্যাসেটটা বিক্রির কথা চিন্তা করব, তখন আমি অ্যাসেটের কস্ট থেকে 50,000 টাকা ডেপ্রিসিয়েশন, মানে যে ভ্যালুটুকু ইউজ করে ফেললাম সেই অ্যামাউন্টটুকু বাদ দিয়ে আমি দেখতে পাবো যে আমার কিন্তু এখনো 50,000 টাকার পরিমাণ অ্যাসেটের ভ্যালু রয়ে গেছে। সো এই 50,000 টাকার অ্যাসেটটাকে আমি যদি ধরেন 60,000 টাকায় বা 40,000 টাকায় যে কোনো অ্যামাউন্টে বিক্রি করি না কেন, সেখান থেকে কিন্তু আমার গেইন বা লস অ্যারাইজ করতে পারে। মনে রাখবেন গেইনটা কখন অ্যারাইজ করবে, ধরেন আমার অ্যাসেটের ভ্যালুটা ওই মুহূর্তে ছিল 50,000 টাকা, মানে 5 বছর ধরে অ্যাসেটটা ইউজ করার পরে আমার ভ্যালু রয়েছে 50,000 টাকা, কিন্তু আমি এটাকে বিক্রি করতে পারলাম 60,000 টাকা। তার মানে আমার 10,000 টাকা কিন্তু গেইন হলো। বাট উল্টো আবার কি হতে পারে, ধরেন আমার অ্যাসেটের ভ্যালু হচ্ছে এখন 50,000 টাকা, মানে 5 বছর ব্যবহার করার পরে, কিন্তু আমি যদি 40,000 টাকা এটাকে সেল করি, তাহলে কিন্তু আমার সেখান থেকে আবার লস হয়ে যাবে। সো তার মানে এই যে গেইন বা লসটা সাধারণত আমাদের অ্যারাইজ করে কোত্থেকে, সাধারণত আমাদের কোনো ইনভেস্টমেন্ট সেল করে হতে পারে, অথবা কোনো পুরোনো অ্যাসেট সেল করে আমাদের সাধারণত গেইন বা লসটা অ্যারাইজ করতে পারে। যেখানে আমরা গেইনটা সাধারণত কখন পাই, যে আমার অ্যাসেটটা ভ্যালু হচ্ছে 50,000 টাকা, কিন্তু আমি এর থেকে বেশি ভ্যালুতে যখন বিক্রি করতে পারি, সেটাকে আমরা গেইন বলছি। কথা কি বোঝা গেল? এক্সাম্পলটা দিয়ে কি গেইনটা বোঝা গিয়েছে?
যে আমার ma'am. 1,00,000 টাকায় আমি একটা অ্যাসেট কিনেছিলাম, সেটা 5 বছর ব্যবহার করেছি, টোটাল লাইফ হচ্ছে 10 বছর, তার মানে প্রত্যেক বছর 10,000 টাকার করে আমার অ্যাসেটটা ইউজ করার কথা ছিল। 5 বছরে আমি 50,000 টাকার পরিমাণ ব্যবহার করেছি। এখন 5 বছর পরে এসে আমার অ্যাসেটের ভ্যালু দাঁড়িয়েছে 50,000 টাকা। আমি যদি তার থেকে বেশি টাকা বিক্রি করতে পারি, যেটুকু টাকা বেশিতে বিক্রি করব সেটা হচ্ছে আমার জন্য গেইন। ওকে, ঠিক আছে? জি ম্যাম, সবাই বুঝতে পেরেছেন? আর যদি কম টাকা বিক্রি করি তখন আমার এটা হয়ে যাবে লস। এবার আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, প্রফিট লস। বলা হয়েছে প্রফিট আমরা কখন পাবো? ইফ রেভিনিউ greater than expense, then we get profit. That means profit means the excess amount of revenue then হচ্ছে এক্সপেন্স। মানে আমার প্রফিট আমরা কখন পাবো? যখন আমার রেভিনিউটা এক্সপেন্স থেকে অতিরিক্ত অ্যামাউন্ট হবে, তখনই কিন্তু আমরা সাধারণত প্রফিট পেয়ে থাকি। ধরেন ফর এক্সাম্পল, আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলেন আপনি 1,00,000 টাকায় ফর এক্সাম্পল। তার মানে আপনার রেভিনিউ হচ্ছে 1,00,000 টাকা। মনে রাখবেন, রেভিনিউ এবং প্রফিট কিন্তু সেম নয়। রেভিনিউ হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টটা সেল করছেন বা সার্ভিসটা সেল করছেন, সেখান থেকে আপনার যে টাকাটা আর্নিং হিসেবে আসছে সেটাকে আমরা বলি রেভিনিউ। বাট আর সেখান থেকে যখন আপনার ওই রেভিনিউটা আর্ন করতে গিয়ে যত টাকা খরচ হলো সেটা মাইনাস করে ফেললে তারপর কিন্তু আপনি পাবেন হচ্ছে নেট প্রফিট বা লস। তার মানে প্রফিট আর রেভিনিউ কিন্তু নট সেম। রেভিনিউ হচ্ছে যতটুকু টোটাল আমার আর্নিংস হচ্ছে সেটাকে আমরা বলছি রেভিনিউ, আর প্রফিটটা হচ্ছে, প্রফিট বা লস হচ্ছে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পর যদি রেভিনিউটা এক্সপেন্স থেকে অতিরিক্ত বেশি অ্যামাউন্ট হয়, তাহলে আমাদের যে অ্যামাউন্টটা থেকে যাচ্ছে সেই অ্যামাউন্টটাকে আমরা বলছি প্রফিট। যদি এমন হয় যে রেভিনিউটা এক্সপেন্স থেকে কম, তাহলে আমরা সেক্ষেত্রে পেয়ে যাব কিন্তু লস। ঠিক আছে? যেমন ধর আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করলেন 1,00,000 টাকায়, কিন্তু আসলে প্রোডাক্টটা তৈরির কস্ট আপনার ছিল হচ্ছে 1,10,000 টাকা। বাট আপনি কোনোভাবেই কাস্টমারদেরকে 1,10,000 টাকায় বিক্রি করতে মানে 1,10,000 টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারছেন না। আপনি তো কি চাইবেন? নর্মালি তো 1,10,000 টাকায় যদি একটা কোনো প্রোডাক্ট আপনি তৈরি করে থাকেন, তাহলে তো এর থেকে বেশি টাকা বিক্রি করতে চাইবেন, কিন্তু আপনি পারছেন না বলে তার থেকে কম টাকায় বিক্রি করলেন। সো আলটিমেটলি এখানে আপনার কিন্তু 10,000 টাকা লস হয়ে গেল। বোঝা যাচ্ছে? তার মানে প্রফিটটা আমরা অলওয়েজ পাবো যখন আমার রেভিনিউটা এক্সপেন্স থেকে গ্রেটার হবে বা বেশি হবে, সেই অতিরিক্ত অ্যামাউন্টটুকু আমরা বলছি প্রফিট। আর লস কোনটাকে বলছি? যখন রেভিনিউ এক্সপেন্স থেকে কম হচ্ছে এবং আমি যে ডিফারেন্সিং অ্যামাউন্টটা পাই সেটাকে আমরা তখন বলছি লস। বোঝা গেল? জি ম্যাম। ওকে, এবার লাস্ট হচ্ছে ইনভেস্টমেন্ট, যে আইটেমটা নিয়ে আমি অলরেডি অ্যাসেটের মধ্যে এক্সাম্পল দিতে গিয়ে বুঝিয়ে ফেলেছিলাম। ইনভেস্টমেন্ট কি বলেছি? ইফ দ্য ওনার ইনভেস্ট এলসওয়্যার, ঠিক আছে, মানে অন্য কোথাও যখন আমি ইনভেস্টমেন্ট করছি আদার দেন হিজ রেগুলার বিজনেস, এই ওয়ার্ডটা একটু অতিরিক্ত চলে আসছে, এটা পিডিএফ দেখে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ করে দিব। আসলে আমরা ডেফিনেশনটা বলবো, ইফ দ্য ওনার ইনভেস্ট elsewhere other than his regular business to earn benefit is called investment. তার মানে তার রেগুলার বিজনেসের বাইরে অন্য কোথাও গিয়ে যখন সে ইনভেস্ট করছে সেটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট। মানে ওনার যখন অন্য কোথাও গিয়ে ইনভেস্ট করছে, যেমন আমি বলেছিলাম যে আমি যদি আমার বিজনেস থেকে টাকা নিয়ে আমি ব্যাংকে 1,00,000 টাকা এফডিআর করে রাখতাম, অথবা বিজনেসের টাকা দিয়ে আমি শেয়ার মার্কেটে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম, এই সব কিছুই কিন্তু আমার জন্য হবে ইনভেস্টমেন্ট। এবং লাস্ট আমি ড্রয়িংস নিয়ে কথা বলছিলাম একটু আগে। আপনি যেমন একজন বলেছিলেন যে ম্যাডাম আমি যদি নিজে খরচ করা হয় তাহলে কি এটা কি হবে, তখন আমি বলেছিলাম যে নিজে যদি কেউ পার্সোনালি বিজনেসের টাকা খরচ করে সেটাকে কিন্তু, বা কোনো অ্যাসেট ইউজ করে সেটাকে কিন্তু আমরা কিন্তু কি বলবো না, কোনো এক্সপেন্ডিচার বলবো না, সেটাকে ড্রয়িংস বলবো। যেমন এখানে দেখেন ড্রয়িংসকে ডিফাইন করা হয়েছে কিভাবে, ইফ দ্য ওনার উইথড্র সামথিং ফর হিজ পার্সোনাল ইউজ ইজ কল্ড ড্রয়িং। তার মানে ওনার যদি তার পার্সোনাল ইউজের জন্য বিজনেস থেকে কোনো কিছু উত্তোলন করে বা উইথড্র করে সেটাকে আমরা কিন্তু বলবো ড্রয়িংস। বুঝে গেল? জি ম্যাম। হ্যালো, ঠিক আছে? ঠিক আছে, সো মাথায় রাখবেন এটা। এবার তাহলে ধরেন যদি বলি যে আমার বিজনেসের টাকা দিয়ে আমি হচ্ছে একটা গাড়ি কিনেছি আমার পার্সোনাল ইউজের জন্য, আমি একটা এসি কিনেছি, আমি আমার বাচ্চার স্কুলের বেতন দিয়েছি, আমার বাড়ি ভাড়া দিয়েছি, যে কোনো কিছুই আমি করি না কেন সবকিছুই কিন্তু হয়ে যাবে ড্রয়িং।
ঠিক আছে? বাট এই কাজটাই আমি যখন আমার বিজনেসের যদি একটা বিল্ডিং থাকে সেটার জন্য ভাড়া দেই, তারপর ধরেন আমি আমার বিজনেসের জন্য একটা গাড়ি কিনি, এই সব কিছু তখন কিন্তু হয়ে যাবে আমার জন্য কস্ট বা এক্সপেন্স। ঠিক আছে? কিন্তু যখনই সেটা পার্সোনালি আমার নিজের জন্য আমি করবো তখনই সেটা হয়ে যাবে ইন্স্যুরেন্স। সো এই ছিল আমাদের মোটামুটি আজকের ইয়েটা। এবার আমি আমার পড়ানো শেষ করব। এবার আপনারা আমাকে আপনাদের কোথাও কোনো কোয়েশ্চেন যদি অ্যারাইজ করে থাকে সেটা আমাকে বলবেন, আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আর তারপর আমি হচ্ছে এই সমস্ত ডিসকাশন শেষে আমি অ্যাটেন্ডেন্স নিব এবং ক্লাস রেসপন্স নিব। বাট এখন আমাকে বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, কি বোঝেন নাই সেটা আমাকে বলেন। যে টপিকগুলো পড়িয়েছি কোথায় বোঝেন নাই, কারণ আমি এখনই এক একজনকে কোয়েশ্চেন করবো এবং আমাকে বুঝিয়ে বলতে হবে যে আপনি কি বুঝেছেন। আরাফাত, কি বোঝেন নাই বলেন। ম্যাম ওই চার্টটা একটু আরেকবার দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম রিভেনিউটা ম্যাম একটু যদি আবার একটু বলা যেত। রেভিনিউটা বলবো। রেভিনিউটা বলেছি একটা বিজনেস অর্গানাইজেশনের কন্টিনিউয়াস বেসিসে যে সোর্স থেকে আর্নিংসটা আসে সেটা হচ্ছে রেভিনিউ। যেমন ধরেন আপনার যদি হচ্ছে আমি যেমন যদি বলি যে আপনার একটা বুটিক শপের দোকান আছে, এই বুটিক শপ যদি থাকে, মাসের শেষে আপনি যদি দেখেন যে এই মাসে আপনি 50,000 টাকা ড্রেস সেল করেছেন, এই 50,000 টাকাই হচ্ছে আপনার রেভিনিউ। তার মানে আপনি যেই সোর্সটা থেকে আপনার কন্টিনিউয়াস বেসিসে আর্নিং হয়, আপনার যখন বুটিক শপ হবে আপনার বিজনেসটা, তো আপনার আর্নিংটা সেখানে কোত্থেকে আসবে? ওই ড্রেসগুলো সেল করা হবে। নিশ্চয়ই আপনি ওখানে আপনার যদি বিজনেসটা হয় বুটিক শপ, আপনি নিশ্চয়ই বাড়ি ভাড়ার আপনার ইনকাম হচ্ছে গিয়ে সেখানে রেভিনিউ হিসেবে পাবেন না। কথা কি বোঝা গেল? জি ম্যাম। আপনার বিজনেসটা যে ধরনের, ধরেন ফর এক্সাম্পল আপনার বিজনেসটা হচ্ছে আমি বললাম যেমন বুটিক, মনে করেন বুটিক ড্রেস বিক্রি করেন, অথবা আপনার বিজনেস হচ্ছে ধরেন আমি যদি স্কোয়ারের কথা বলি, তারা তো আমাদের অনেক ধরনের টয়লেট্রিজ আইটেম সেল করে। এখন এই টয়লেট্রিজ আইটেমগুলো সেল করে তারা যে টাকাটা আর্ন করবে, মানে কাস্টমারদের কাছে বিক্রি করে যে টাকাটা পাচ্ছে সেটাই তাদের জন্য রেভিনিউ। বোঝা গেল? মানে যে প্রোডাক্টটা তৈরি করে সেটা কাস্টমারকে সেল করে যেই টাকাটা সে, মানে যে পরিমাণ টাকাটা তার ভবিষ্যতে আসবে বা এখন আসবে, যে কোনো কিছুই হোক না কেন, তার মানে কাস্টমারদের কাছে যে প্রোডাক্টটুকু যেই পরিমাণ সে সেল করলো সেটাই হচ্ছে তার জন্য রেভিনিউ। বোঝা গেল? বিজনেস থেকে ইনকামটাই হলো রেভিনিউ। ইয়েস, বিজনেস থেকে ইনকামটাই হচ্ছে revenue। ঠিক আছে? So, আপনার যদি বুটিক শপ হয়, ড্রেস সেল করে হবে আপনার ইনকাম। আপনার যদি হয় ধরেন টয়লেট্রিজ আইটেম, আপনি সেই টয়লেট্রিজ আইটেম সেল করে আপনার হবে ইনকাম। আপনার যদি হয় কোনো একটা রেস্টুরেন্ট, খাবার বিক্রি করে আপনার হবে ইনকাম। ঠিক আছে? জি। এইগুলোই হচ্ছে, মানে এভাবেই আপনার যে আর্নিং গুলো হবে সেটাকে আমরা বলছি রেভিনিউ। আবার অন্য কোনো সোর্স থেকে আসতে পারে, বাট সেটাকে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে ওই যে বললাম যে হয়তো সেটাকে ইরেগুলার রেভিনিউ আইটেম বলতে পারি। যেমন আপনি একটা 1 লক্ষ টাকা শেয়ারে ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে আপনার ডিভিডেন্ড ইনকাম হিসেবে আপনি পেলেন, সেটাকেও আপনি কিন্তু রেভিনিউ বলেন, বাট সেটা একটু মনে রাখবেন এটা আমাদের একটু ইরেগুলার সোর্স অফ ইনকাম। এটা কিন্তু আমাদের সাধারণত মানে আমরা একটু আদার রেভিনিউ বলি, মানে এটা আমার হয়তো রেগুলার বেসিসে এখান থেকে ইনকামটা আমার আসে না। কারণ আমার বিজনেসটা কিন্তু আমি আগেই বলেছি, ধরেন আপনার যদি একটা বুটিক শপ হয় আপনার রেগুলার বিজনেস, আপনি তো রেগুলার হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, মাঝে মধ্যে করবেন, সেখান থেকে আপনার ইনকাম আসবে। ঠিক আছে? শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, আপনার বছর শেষে ডিভিডেন্ড হিসেবে আপনি অ্যামাউন্ট পেলেন, সো এটা আপনার জন্য রেভিনিউ। ঠিক আছে? বাট মনে রাখবেন এটা আপনার কিন্তু একটু ইরেগুলার সোর্স, যেটা থেকে সব সময় আসবে না। ঠিক আছে? আবার ওই যে গেইনের যে আইটেমটা বলেছি, মনে রাখবেন এটাকেও কিন্তু আমরা অনেক সময় আদার রেভিনিউ হিসেবে দেখাই। ওকে? যদিও আপনাদের এই কথাটা আমি এভাবে বলি না, আগে হচ্ছে এক্সপ্লেইন করিনি, কারণ এই টাইপের ম্যাথ আপনাদের কোর্সে পড়ানো হয় না বলে আমি আর আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলি নাই। বাট আপনাদের জাস্ট আপনি যেহেতু এটা নিয়ে কোয়েশ্চেন করলেন তাই বলবো, মনে রাখবেন এই গেইনটাও কিন্তু কখনো কখনো আমরা আদার রেভিনিউ হিসেবে মানে বলে থাকি, বা ইনভেস্টমেন্ট। ঠিক আছে? বা ইনভেস্টমেন্ট থেকে যদি আমার ডিভিডেন্ড রেভিনিউ আমরা আর্ন করতে পারি, সেটাকে আমরা আদার রেভিনিউ হিসেবে দেখাই। বাট মনে রাখবেন রেগুলার রেভিনিউ আইটেমটা কোনটা, আমার যে বিজনেসটা যেটাই থাকুক না কেন, সেই বিজনেসের যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আমি সেল করি, সেই সেল থেকে আমার যে আর্নিংটা আসবে সেটাকে আমরা বলছি বেসিক্যালি রেভিনিউ। ঠিক আছে?
যে প্রোডাক্ট বা সার্ভিসটা আমি সেল করি সেখান থেকে আমার যে রেভিনিউটা আসে, বার্নিংটা হয়, সেটাই হচ্ছে রেভিনিউ। বোঝা গিয়েছে এবার? জি ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন? জি না ম্যাম ম্যাম। একটা রিকোয়েস্ট ছিল। জি। ম্যাম আপনি যে টাস্ক গুলো দেন না করতে, হুম। ম্যাম ওগুলো যদি একটু আগে আগে দিয়ে দিতেন, মানে সেই আচ্ছা যেমন 30-এ দিয়ে দিচ্ছেন না 10টা পর্যন্ত, আচ্ছা তো ওটা আর কি আচ্ছা, ঠিক দিতে আছে। তো ওকে জেগেছিলাম। ওকে, ঠিক আছে। এরপর থেকে আমি একটু সময় দিব। আসলে কি ওইটার ব্যাপারটা ছিল কি, আপনাদের আমি একটু শেয়ার করি। আমাদের সাধারণত আহ, এরকম কিছু কাজ করতে হয়, আমাদেরকে ডিপার্টমেন্টাল কিছু কাজ জমা দিতে হয়, যেখানে আসলে আমাদেরকে অনেক সময় দেখাতে হয় যে আপনাদের স্টুডেন্টের অ্যাক্টিভিটি গুলো কি ছিল। ঠিক আছে? আমাদের অ্যাক্টিভিটির পাশাপাশি স্টুডেন্টদের অ্যাক্টিভিটি গুলো আমাদের কখনো কখনো দেখাতে হয়। ডিপার্টমেন্টাল একটা কাজের মধ্যে পড়ে। আমাদের প্রত্যেক মাসেই বা কিছু কিছু সময় আমাদের কাছ থেকে এরকম কিছু জিনিস জানতে চায়। সো যেহেতু আপনাদেরকে যখন বলেছিলাম, তার পরের দিনই হচ্ছে আমাকে ওই কাজটা করতে হবে। আপনাদের অ্যাক্টিভিটি গুলো কি ছিল সেটা আমাকে আসলে দেখাতে হবে। এ কারণেই আমি আসলে সময়টা বেশি দিতে পারিনি। আমার প্ল্যান ছিল যে আপনারা যে 10টার মধ্যে যদি করেন, ওই দিন বিকেলেই আমি ওই কাজটা করব, যে আমার স্টুডেন্টদের বিএলসি তে কি কি অ্যাক্টিভিটি ছিল। বোঝা গেল? তবে আমি জি চেষ্টা ম্যাম। করবো এরপর থেকে আর একটু আগে আপনাদেরকে দেওয়া যায় কিনা। বাট এরকম কখনো কখনো দেখবেন, শুধু আমি না, আরো অন্যান্য টিচারও আপনাদেরকে এরকম কিছু কিছু কাজ দিবে। দেখবেন যে তারা হয়তো খুব বেশি সময় দিতে পারছে না। কারণ আমাদের কাছে এমন হয়তো বলতে পারে যে কালকেই হয়তো কোনো একটা মেইল আসলো, বলা হলো যে আমার বিএলসি তে কতজন স্টুডেন্ট এই কোর্সে আছে এবং তাদের অ্যাক্টিভিটি গুলো আমাকে হয়তো একটা রিপোর্ট বানিয়ে দিতে হতে পারে। ঠিক আছে? এরকম আমাদের বিএসসি থেকে অনেক ধরনের রিপোর্ট জেনারেট করা যায়। সো আমাকে হয়তো দেখাতে বললো, তখন তো দেখা যাবে আমি আপনাদেরকে আসলে খুব বেশি সময় দিতে পারবো না। হয়তো আমাকে আপনাদের আমি কষ্ট হয় হয়তো বুঝতে পারি, বাট এরকম কখনো কখনো আপনাদেরকে একটু ফেস করতে হতে পারে। বাট আমি চেষ্টা করবো যে আমরা যখনই এরকম কোনো কিছু পাবো, যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে বিষয়গুলো জানাবো, যাতে আপনাদের কাছ থেকে আমি রেসপন্সটা পাই। ঠিক আছে? ওকে মিশু, মানে আমার বিষয়টা বুঝতে পারলেন তো কেন আমি জি এটা ম্যাডাম। করেছি? ঠিক জি আছে, ম্যাডাম। বুঝতে পারলেন? কারণ এর পরের দিনই বা ওই দিন বিকেলেই আমার হচ্ছে রিপোর্টটা বানিয়ে তার পরের দিন দেওয়ার কথা ছিল। ঠিক আছে? এই কারণে আমি আপনাদেরকে, কারণ আপনারা তো, আমি জানি যে আমি 10টা বাজে বলেছি, সবাই কিন্তু 10টা বাজে আসলে কিন্তু ইয়ে করেনি, রেসপন্সটা করেনি। এমন অনেকে ছিল 10টা বাজে বলার পরেও তারা 4টা-5টার দিকে রেসপন্স করেছে, ইভেন রাতেও রেসপন্স করেছে, আমি এমনও পেয়েছি। সেই কারণে আপনাদেরকে একটু আগে সময় দিতে হয়। একটু আগে না বললে আপনারা হচ্ছে গিয়ে, যেমন এরপর থেকে আমি হয়তো আরো ডেফিনেট মানে স্পেসিফিক করে বলে দিব যে এইটুকু সময়ের পরে আমি আর কারো রেসপন্স নিব না। সেক্ষেত্রে আপনার কিন্তু রেসপন্সটা যখন আসবে না, সেটার জন্য হচ্ছে গিয়ে আপনি কখনো একটু ইয়ে হতে পারেন, পেনালাইজ হয়ে যেতে পারেন বা ঝামেলা হতে পারে। আমার কথা হচ্ছে আপনার ঝামেলার দরকারটা কি? একটু কষ্ট করে, ধরেন আমি যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো করতে কিন্তু আমার মনে হয় হায়েস্ট 20 মিনিটের বেশি কারো লাগার কথা না। 15-20 মিনিট এনাফ কিন্তু এই কাজগুলোর জন্য। তো আমার মনে হয় 15-20 মিনিট সময় তো আমরা চাইলে একটু বের করতেই পারি, তাই না? আমাদের ক্লাস থাকুক বা যাই থাকুক, এর পাশাপাশি আমরা তো 20 মিনিট সময় একটু বের করতেই পারি। ঠিক আছে? তো তারপরে আমি চেষ্টা করবো এরপর থেকে যে আমাদের যেহেতু এই ধরনের কিছু কাজ করতে হয়, রেগুলার এটা আমাদের করতে হয়, আপনার অ্যাক্টিভিটি গুলো বিএলসি তে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে দেখানোর জন্য এরকম কিছু প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের এটা দেখাতে হয়। এবং যখন আমাদের চাওয়া হয় সেখান থেকে আমাদের আসলে খুব বেশি সময় থাকে না। হয়তো আমাকেই সময় দেওয়া হয়েছে 2 দিন, 2 দিনের মধ্যে আমাকে এরকম অনেক ধরনের রিপোর্ট জেনারেট করে দেখাতে হবে। তো আমি তো আপনাদেরকে তখন বেশি সময় দিতে পারবো না। বোঝা গেল নিশু? তো একটু কখনো কখনো এরকম প্রবলেম ইয়েস আপনাদের একটু ম্যাডাম। ফেস করতে হতে পারে, বাট একটু মনে রাখবেন যেটা আসলে ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে এভাবে ইনফরমেশন গুলো চাই দেখে আপনাদের কাছে চাইতে হয়। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। ঠিক আছে, আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম যে কেন আমি এটা করেছি, কেন আপনাদেরকে আমি সময় দিতে পারলাম না। ওকে, আমি এবার যেটা করবো আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। এবং আচ্ছা আরেকটু বলেন, আমার এখনো হচ্ছে গিয়ে 48 বাজে, আমি আরো 2 মিনিট চাইলে আপনাদের সাথে এক্সপ্লেন করতে পারি। আর কি কারো কোনো প্রবলেম আছে? আমরা আজকে যে টপিক গুলো নিয়ে এক্সপ্লেন করেছি আপনাদেরকে, এখন কি আপনি যে কোনো একটা ট্রানজেকশন একটা ঘটনা দেখলে বুঝবেন না যে এখানে আপনি অ্যাসেট আছে বোঝা যাচ্ছে, এখানে রেভিনিউ নিয়ে কথা বলা হচ্ছে, এক্সপেন্স নিয়ে কথা বলা হচ্ছে, এখানে গেইন নিয়ে কথা বলা হচ্ছে, এটা কি বুঝতে পারবেন না আপনারা? জি ম্যাম। ঠিক আছে? তো আশা করছি আপনারা হচ্ছে গিয়ে তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আবার একটু কথা বলতে পারেন। আমি তাহলে এখন রেকর্ডিংটাকে অফ করে ফেলবো। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, এবার আমি অ্যাটেন্ডেন্সটা নিব এবং ক্লাস রেসপন্সটা নিব। আর কারো ম্যাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করবো না, তাহলে সে কোয়েশ্চেন করেন, আমি অ্যান্সার দিয়ে তারপর আচ্ছা ম্যাম, আমরা কি ম্যাম কয়েকটা কোশ্চেনের ডেমো পেতে পারি? কি কি টাইপের কোয়েশ্চেন? কোশ্চেন হতে পারে?
কি কোয়েশ্চেন, কোথায় কোয়েশ্চেনের কথা বলছেন? কুইজ, মানে মিড টার্ম? মানে মানে এই টপিকটার উপরে এই কোশ্চেন টপিকের কিরকম হ্যাঁ হতে পারে? আচ্ছা, এই টপিকের উপর যেমন ধরেন কোয়েশ্চেন হতে পারে ওই যে আমি যে কোয়েশ্চেনটা দেখাচ্ছিলাম যে স্টেট অ্যাকাউন্টিং ইকুয়েশন এন্ড এক্সপ্লেইন দ্য এলিমেন্টস অফ ইট, এটা যেমন একটা কোয়েশ্চেন হতে পারে। তারপর রাইট ডাউন দ্য এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আর হয়তো এমন হতে পারে শর্ট নোট বলে আমি এখানে যে যে টপিকগুলো পড়িয়েছি সেই টপিকগুলোর যে কোনো দুটো আইটেম, তিনটা আইটেম বলে দিলাম যে রাইট শর্ট নোট। ঠিক আছে, আবার এটা তো একরকম হতে পারে। আবার একটা কোয়েশ্চেন হতে পারে একরকম, যদি আমি কনসেপচুয়ালি করি, ধরেন আমি কোনো একটা সিনারিও বলবো, আমি হয়তো অ্যাসেটকে নিয়ে কোনো একটা সিনারিও বলবো আপনাকে, এবং আমি বলবো যে এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন এলিমেন্ট নিয়ে কথা বলা হয়েছে এবং কেন আপনার মনে হচ্ছে এটা সেই আইটেম নিয়ে কথা বলা হচ্ছে, আপনি এক্সপ্লেইন করবেন। এরকম ভাবে কনসেপচুয়াল কোয়েশ্চেন করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন বলা হলো যে আমি যদি এরকম একটা এক্সাম্পল বলি যে অটোবি কোম্পানি যারা ফার্নিচার সেল করে তারা কি করেছে, সেপ্টেম্বর মাসে 1 লাখ টাকার ফার্নিচার সেল করেছে। এটা তাদের জন্য কি, এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে এবং কেন, এক্সপ্লেইন করেন। তার মানে কি, এটা আমি কি নিয়ে কথা বলেছি বলেন তো? এটা আমি রেভিনিউ নিয়ে কথা বলেছি। জি ম্যাম। ঠিক আছে, তো এরকম কনসেপচুয়ালি আমি এভাবেও কোয়েশ্চেন করতে পারি। বোঝা গেল? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, এভাবে এক একটা সিনারিও ধরে আমি হয়তো বলে দিতে পারি যেখানে কোন এলিমেন্টটা নিয়ে কথা বলা হয়েছে এবং কেন, কেন মনে হচ্ছে আপনার এটা। আপনি তো নাম বলে দিলেন প্রথমে রেভিনিউ, কেন বলা হচ্ছে? কারণ আপনি রেভিনিউ এই কারণে আমরা বলতে চাচ্ছি কারণ এই সোর্স থেকেই তার রেগুলার বেসিস ইনকাম হয়, আর্নিংটা জেনারেট হয়। ঠিক আছে, জি ম্যাম। তো আমি এবার মনে হয় আপনাদের এটা করে ফেলি।